সুপ্রিয় ক্লাস 9-এর শিক্ষার্থীরা, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BA/BS অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি তোমাদের বইয়ের ৫ম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের রসায়নের জন্য। আজকে আমি রাসায়নিক বন্ধনের শেখার আগে তার কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে যোজ্যতা ইলেকট্রন, যোজনী, যৌগমূলক, অষ্টক ও দুইয়ের নিয়ম। তাহলে চলো আমরা প্রথমে যোজ্যতা ইলেকট্রন কি সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। যোজ্যতা ইলেকট্রন কি এটা বুঝতে হলে তোমাকে আগে কিছু ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। যেমন আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 2, 4, 5, 9, আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি 2, 4, 4, 8, অনুরূপভাবে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি দেখো এখানে দুইটি স্তর রয়েছে। প্রথম স্তর মানে 1s আর দ্বিতীয় স্তর হচ্ছে 2। 1 এবং 2 দুইটি স্তর রয়েছে, এখানেও দুইটি স্তর রয়েছে, তবে এখানে স্তর রয়েছে 3টি। আমরা 3-তে পৌঁছেছি, এখানে স্তর রয়েছে 3টি। তো যোজ্যতা ইলেকট্রন হবে সর্বশেষ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। দেখো ফ্লোরিনের সর্বশেষ স্তরে ইলেকট্রন রয়েছে 7টি, তাহলে এর 7টি ইলেকট্রন। আবার অক্সিজেনের সর্বশেষ স্তরে রয়েছে 6টি ইলেকট্রন। সোডিয়ামের সর্বশেষ স্তরে রয়েছে 1টি ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন আমরা তাকে বলবো কোনো মৌলের সর্বশেষ স্তরে যে কয়টি ইলেকট্রন রয়েছে তাকে বলা হয় ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7টি। দেখো দ্বিতীয় স্তরে 2s এবং 2p, দ্বিতীয় স্তরে রয়েছে 5 আর 2 7টি। আবার অক্সিজেনের সর্বশেষ স্তর অর্থাৎ দ্বিতীয় স্তরে রয়েছে 4টি আর 2টি, মানে 2s 2p 2টি, 6টি ইলেকট্রন। আবার সোডিয়ামের সর্বশেষ স্তর হলে 3, তৃতীয় স্তরে রয়েছে 1টি ইলেকট্রন। তাহলে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 6, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে 1। অর্থাৎ কোন একটি মৌলের সর্বশেষ স্তরে যে কয়টি ইলেকট্রন থাকবে তাকে আমরা বলবো ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। আমার ধারণা তোমরা যোজ্যতা ইলেকট্রন বুঝতে পেরেছ। এবার চলো আমরা যোজনী নিয়ে কথা বলি। সর্বপ্রথম আমরা সংজ্ঞা আকারে আগে বলে নেই যে যোজনী কাকে বলে। কোনো মৌল বা যৌগ যতটা ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করতে পারে তাকে ওই মৌলের যোজনী বলে। অর্থাৎ কোন একটি মৌল তার অষ্টক পূরণ করার জন্য যে কয়টি ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করতে পারে তাকে যোজনী বলবো। আবার আমরা এটাও বলতে পারি কোন একটি মৌলের সর্বশেষ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে তাকে আমরা যোজনী বলতে পারবো। আমরা কিছু উদাহরণ দিই, তাহলে আমরা যোজনী আরো পরিষ্কার হব। যেমন ধরো সোডিয়াম 1s 2s 2p 3s, সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, তাহলে আমরা 2, 4, 10, 11। দেখো এটি অষ্টক পূর্ণ করতে যদি চায়, দেখো দ্বিতীয় স্তরে রয়েছে 8টি ইলেকট্রন, তাহলে এখানে অষ্টক পূর্ণ রয়েছে। আর তৃতীয় স্তরে মাত্র 1টি ইলেকট্রন রয়েছে, তাহলে সে 1টি ইলেকট্রন দিয়ে দিলে সে অষ্টক পূর্ণ হবে, তাহলে এর যোজনী 1। আবার আমি যদি বলি সর্বশেষে 1টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে এর যোজনী 1। তাহলে আমরা বলবো যে অষ্টক পূর্ণ করতে যে কয়টি ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করবে সেটা তার যোজনী, অথবা সর্বশেষ স্তরে যে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেটা তার যোজনী। আমরা যদি আরো দেখি অক্সিজেনের ক্ষেত্রে 1s 2s 2p 2px 2py 2pz। আমরা জানি পি স্তর, পি অরবিটালটা 3টি উপস্তরে বিভক্ত করা যায়। সেটা হচ্ছে কি px py আর হচ্ছে pz, এই 3টি উপস্তরে। আবার ডি অরবিটালকে কিন্তু 5টি উপস্তরে ভাগ করা যায়।
যেমন DXY, DXY, DYZ, DZX, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, DZ স্কোয়ার। আমরা ডি অরবিটালকে 5টি স্তরে ভাগ করতে পারি আর পি কে 3টি। তাহলে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা এটা যদি না দেই, আমরা পিতেই যদি দেই, তাহলে 2 4 4। দেখো সর্বশেষ স্তরে রয়েছে 4 আর 2 6টি ইলেকট্রন। তাহলে অষ্টক পূর্ণ করতে গেলে আর 2টি ইলেকট্রন লাগবে, তাহলে অক্সিজেনের যৌগটি 2। আবার যদি আমরা অযুগ্ম ইলেকট্রনের কথা বিবেচনা করি, তাহলে 1s 2s 2px 2py, তাহলে আমরা 2 4 5 6 2pz 7 8। দেখো প্রথমে কিন্তু উপস্তরগুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যে যদি অবশিষ্ট ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন কিন্তু আবার প্রথম থেকে প্রবেশ করতে শুরু করবে। তাহলে 1 2 3 আবার এখানে এসে প্রবেশ করেছে। দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন 2টি, তাহলে এর অযুগ্ম ইলেকট্রন 2, তাহলে এর যোজনী 2। আবার যদি তুমি বলো যে 4 আর 2 এর 6টি ইলেকট্রন রয়েছে সর্বশেষ স্তরে, অষ্টক পূর্ণের জন্য আর 2টি ইলেকট্রন লাগবে, তাহলেও কিন্তু এর যোজনী 2। আবার আমরা যদি আরো উদাহরণ দেই, ধরো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের জন্য কত হয়? অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, 1s 2s 2p 3s 2 4 10 3p 1। দেখো 2 4 10 12 13। দেখো সর্বশেষ স্তরে 3টি ইলেকট্রন রয়েছে। এখন এই 3টি ইলেকট্রন যদি সে বর্জন করে, তাহলে দ্বিতীয় স্তর অষ্টক পূর্ণ থাকে, তাহলে এর যোজনী হবে 3। আবার যদি আমরা অযুগ্ম ইলেকট্রনের কথা চিন্তা করি, তাহলে 1s 2s 2p6 3s 3px 3py 1 2 3, 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3 হবে, কারণ এটি 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আবার 3টি ইলেকট্রন বর্জন করে অষ্টক পূর্ণ করলেও কিন্তু তার সুস্থিতি অর্জন করতে পারে। এ কারণে অ্যালুমিনিয়ামের যোজনী আমরা বলবো 3। তাহলে আমরা যে কয়টি যোজনী দেখলাম একটা স্থির যোজনী, তাহলে সব মৌলের যোজনী কি এরকম স্থির থাকবে? না, কিছু কিছু মৌলের যোজনী পরিবর্তন হয়, যেমন কার্বন, ফসফরাস, সালফার ইত্যাদি মৌল আছে যেগুলো একাধিক যোজনী দেখায়। তাহলে একাধিক যোজনী দেখা আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরো আমরা যদি সালফারের ক্ষেত্র বিবেচনা করি, দেখো সালফারের 16 1s 2s 2p 3s 3p 2 4 10 12 আর 4 16। এখন স্বাভাবিক অবস্থায় 1s 2s 3s 3px 3py 3pz, তাহলে আমরা দিব 12 13 14 15 16। দেখো এখানে অযুগ্ম ইলেকট্রন রয়েছে 2টি, তাহলে সালফারের কিন্তু স্বাভাবিক অবস্থায় যোজনী 2, অর্থাৎ এখানে 2টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এখন যদি আমরা সালফারকে উত্তেজিত করি, তাহলে কি ঘটনা ঘটে? সালফারকে যদি আমরা উত্তেজিত করি, তাহলে 1s 2s 3s 3px 3py 3pz উত্তেজিত করলে ইলেকট্রনগুলো তৃতীয় স্তরে আরও বণ্টিত হবে, অর্থাৎ তৃতীয় স্তরে কিন্তু ডি অরবিটাল রয়েছে, তাহলে ইলেকট্রনগুলো আবার ডি অরবিটালে প্রবেশ করবে। যেহেতু আমরা উত্তেজিত করেছি, তাহলে ইলেকট্রনগুলো আরও ছড়িয়ে যাবে বা বিস্তৃত হবে। তাহলে 3dxy আমরা দিব, তাহলে 10 12 13 14 15 16। দেখো এবার কিন্তু সর্বশেষ স্তরে 4টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে সালফারের এখন যোজনী হয়ে গেছে কিন্তু 4। আমরা যদি একে আরো উত্তেজিত করি, তাহলে কি হয়? 1s 2s 2p6 3s 3px 3py 3pz 3dxy 3dyz। তাহলে আমরা দিতে পারি কি 10 11 12 13 14 15 16। এবার দেখো সর্বশেষ স্তরে 6টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। আমরা স্বাভাবিক অবস্থায় দেখলাম 2টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে সালফারের যোজনী 2।
উত্তেজিত করার পরে আমরা দেখলাম 4টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে সালফারের যোজনী 4। আরও উত্তেজিত করলে আমরা দেখলাম 6টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে এর যোজনী 6। তাহলে একটি সালফার অথচ তার যোজনী কিন্তু 2, 4 এবং 6 হলো। তাহলে এইভাবে কিছু কিছু মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। আমরা যদি চিন্তা করি সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে, সালফার ডাইঅক্সাইড, দেখো এটা সালফার অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত হয়েছে, এখানে কিন্তু সালফারের যোজনী 4। আমরা জানি একটি বন্ধন গঠন করতে হলে 2টি ইলেকট্রনের প্রয়োজন হয়। যেমন ধরো সালফার এর একটি অযুগ্ম ইলেকট্রন, একটি অযুগ্ম ইলেকট্রন, অক্সিজেনের একটি অযুগ্ম ইলেকট্রন, অক্সিজেনের একটি অযুগ্ম ইলেকট্রন, এখানে একটি দ্বিবন্ধন, একটা বন্ধন দ্বিবন্ধন গঠিত হয়েছে। আবার সালফারের একটা অযুগ্ম ইলেকট্রন, সালফারের আরেকটা অযুগ্ম ইলেকট্রন, অক্সিজেনের একটা অযুগ্ম ইলেকট্রন, অক্সিজেনের একটা, এখানে কিন্তু সালফারের দ্বিবন্ধন গঠিত হয়েছে, এই একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন। তাহলে এখানে কিন্তু সালফারের যোজনী 4 ব্যবহার হয়েছে। তাহলে এখানে কিন্তু সালফারের যোজনী 2 ব্যবহার হয়নি অথবা 6 ব্যবহার হয়নি, এখানে সালফারের হয়েছে 4। কিন্তু আমরা দেখলাম সালফারের যোজনী কিন্তু 6 পর্যন্ত হতে পারে, 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। তাহলে এর সর্বোচ্চ যোজনী হবে কিন্তু 6। আর যে যোজনীটা ওই যৌগে ব্যবহার হচ্ছে, অর্থাৎ এখানে ব্যবহার হচ্ছে 4, এটাকে বলা হয় সক্রিয় যোজনী, মানে সক্রিয়ভাবে কাজ করছে। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হতে পারে 6, আর এখানে সক্রিয় রয়েছে 4। আর সুপ্ত যোজনী বলা হবে সর্বোচ্চ থেকে সক্রিয় বিয়োগ করলে যা পাবা সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী আমরা দেখেছি 6, আর এখানে সালফারের ব্যবহার হয়েছে 4, অর্থাৎ সক্রিয় রয়েছে 4। তাই সর্বোচ্চ 6 থেকে 4 বাদ দিলে এই 2 হবে হচ্ছে তার সুপ্ত যোজনী। তাহলে আমরা এখানে লিখেছি সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী আমরা যে উদাহরণটি দিলাম, এখানে সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হয়েছে 6, সক্রিয় যোজনী এখানে হয়েছে 4, সুপ্ত যোজনী হয়েছে সর্বোচ্চ বিয়োগ সক্রিয় হয়েছে 2, আর পরিবর্তনশীল যোজনী বলতে এটা কয়টি যোজনী প্রদর্শন করতে পারে, অর্থাৎ 2টি, 4টি অথবা 6টি, এটা হচ্ছে তার পরিবর্তনশীল যোজনী। তাহলে এই যৌগের ক্ষেত্রে সক্রিয় যোজনী 4, সুপ্ত যোজনী 2 এবং পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2, 4 এবং 6। আমার ধারণা তোমরা যোজনী সম্পর্কে একটি ধারণা পেয়েছো। এবার চলো আমরা যৌগমূলক নিয়ে আলোচনা করি। যৌগমূলক বিষয়টা কি এটা আমরা আগে সংজ্ঞা আকারে দেখে আসি। যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করলে ওই পরমাণু গুচ্ছকে বলা হয় যৌগমূলক। অর্থাৎ একটি পরমাণু গুচ্ছ থাকবে, একটা যৌগের মতো দেখা যাবে, অথচ সেটা একটি পরমাণুর ন্যায় আচরণ করবে। একটি গুচ্ছ অথচ একটি পরমাণুর ন্যায় যদি আচরণ করে তখন আমরা তাকে বলবো হচ্ছে যৌগমূলক। যেমন দেখো অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া এটা এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন রয়েছে, অথচ এটি কিন্তু একটা গুচ্ছ অথচ একটি মৌলের নিয়ে আচরণ করবে। যেমন ধরো আমরা যদি পানির ক্ষেত্রে বিবেচনা করি, হাইড্রোজেন ও অক্সিজেন, দেখো অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। আমরা যখন কোনো যৌগ গঠন করে তখন কিন্তু তার যোজনী এক্সচেঞ্জ করে, তাহলে এভাবে এক্সচেঞ্জ করবে করে এটা কি হবে H2O, অর্থাৎ 2টা এখানে চলে আসলো, চলে আসলো। দেখো এটা একটি মৌল, একটি মৌল, এরা একটি মৌলের মতোই আচরণ করেছে। এখন এটা কিন্তু একাধিক উপাদান রয়েছে, এটা একটা একাধিক উপাদান, এটা যৌগের মতো, অথচ একটি মৌলের নিয়ে আচরণ করবে। যেমন ধরো যদি আমরা অ্যামোনিয়াম সালফেট লিখতে চাই, দেখো সালফেটের যোজনী হচ্ছে 2, অ্যামোনিয়ামের যোজনী 1, তাহলে এক্সচেঞ্জ করবে করে হয়ে গেল অ্যামোনিয়াম সালফেট। দেখো এইটার মতোই কিন্তু কাজ করছে, এটা কিন্তু অনেকগুলো উপাদান নিয়ে তৈরি গুচ্ছ, তারপরে কিন্তু একটি মৌলের মতোই কাজ করে সে যৌগ গঠন করেছে, এই কারণে এটাকে বলা হয় যৌগমূলক। আরো অনেক এভাবে আমরা অনেক যৌগমূলকের নিতে পারি। যেমন অ্যামোনিয়ার সাথে যদি হাইড্রোক্সিল আসে তাহলে এর যোজনী আগের যোজনীকে এক্সচেঞ্জ করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা আরো নিতে পারি কি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম যদি আমরা নেই তাহলে যোজনী 2, কার্বনেটের যোজনী 2 এক্সচেঞ্জ করবে, তাহলে আমরা ক্যালসিয়াম
কার্বনের। দেখো একই উপাদান যদি হয় তাহলে আমরা কি করব, এটাকে আমরা অনুপাত হারে দিয়ে দেবো, 2:2, মানে আমি 1:1 লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। তাহলে আমরা এটা কি লিখবো, সরাসরি লিখবো ক্যালসিয়াম কার্বনেট। আমাদের যৌগটি কিন্তু এক্সচেঞ্জ করেছে। এভাবে আমরা অসংখ্য যৌগ উৎপন্ন করতে পারবো, যারা এই যৌগমূলক দ্বারা অনেকগুলো উপাদান মিলে একটা গুচ্ছ অথচ একটি মৌলের ন্যায় আচরণ করবে, এরকম আচরণ করে আমরা অনেকগুলো যৌগ গঠন করতে পারবো। তো এই বিষয়টা হচ্ছে যৌগমূলক। এবার চলো আমরা 8-এর নিয়ম বা অষ্টক নিয়ম ও 2-এর নিয়ম নিয়ে আলোচনা করি। অষ্টক নিয়মটা হচ্ছে কোন একটি মৌল যৌগ গঠনকালে তার সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, 8টি ইলেকট্রন গ্রহণকে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠনের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে বলা হয় হচ্ছে অষ্টক নিয়ম। অর্থাৎ সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন থাকবে। আর 2-এর নিয়মটা হচ্ছে সর্বশেষ স্তরে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে 2-এর নিয়মের ক্ষেত্রে আমরা দেখব যে ওই মৌল যৌগ গঠনকালে তার সর্বশেষ স্তরের ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকবে। অপরদিকে অষ্টক নিয়মের ক্ষেত্রে আমরা দেখব কোন একটা মৌলের সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কিছু উদাহরণ যদি দেই তাহলে আমরা আরো স্পষ্ট হয়ে যাব। তো আমরা যদি মিথেনের উদাহরণ দেই, দেখো কার্বনের যোজনী কত তোমরা জানো, কার্বনের যোজনী 4 যোজনী, অর্থাৎ হচ্ছে তার সর্বশেষ স্তরে 4টি অযুগ্ম ইলেকট্রন থাকবে। তাহলে কার্বন এটা নিউক্লিয়াস, আমরা প্রথম স্তর রাখলাম, আমরা মিথেনের ক্ষেত্রে এটা করছি প্রথম স্তর। তাহলে প্রথম স্তরে কয়টি ইলেকট্রন থাকে, 2টি। তাহলে আমরা প্রথম স্তরে 2টি দিলাম। এবার দ্বিতীয় স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, 4টি, কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে 2টি আর তার লাগবে হচ্ছে 4টি, তাহলে তার 6 হয়ে যাবে। এখন এই 4টি কি জোড়ায় জোড়ায় থাকবে নাকি আলাদা আলাদা থাকবে, বিচ্ছিন্নভাবে থাকবে? অবশ্যই বিচ্ছিন্নভাবে থাকবে। কেন? কার্বনের যোজনী হচ্ছে 4, অর্থাৎ তার সর্বশেষ স্তরে 4টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা কিন্তু এক জায়গায় লিখবো না, আমরা লিখবো 1টি অযুগ্মভাবে, 2টি, 3টি, 4টি। তাহলে কার্বনের 6টি পারমাণবিক সংখ্যা পূর্ণ হয়েছে। এখন আমরা হাইড্রোজেনকে যদি যুক্ত করি তাহলে হাইড্রোজেন এটা তার নিউক্লিয়াস, হাইড্রোজেনের সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন থাকে, 1টি, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাই হচ্ছে 1। তাহলে আমরা তার 1টি ইলেকট্রন দিয়ে দিলাম। আমরা যদি আরেকটা হাইড্রোজেন চিন্তা করি তাহলে তার সর্বশেষ স্তরে 1টি ইলেকট্রন, আমরা আরেকটা চিন্তা করি তার সর্বশেষ স্তরে 1টি ইলেকট্রন, আমরা আরেকটা চিন্তা করি তার সর্বশেষ স্তরে 1টি ইলেকট্রন। দেখো প্রতিটি হাইড্রোজেন, এগুলো সবগুলো কিন্তু হাইড্রোজেন, প্রতিটি হাইড্রোজেন তার সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন কাঠামো অর্জন করেছে। অপরদিকে কার্বনের সর্বশেষ স্তরে দেখো 2টি, 4টি, 6টি, 8টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এর কিন্তু অষ্টক পূর্ণ হয়েছে। সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন রয়েছে, 2টি, 4টি, 6টি, 8টি। এটা হচ্ছে অষ্টকের নিয়ম, মানে যৌগ গঠন করার কালে ওই মৌলের সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন যদি থাকে এটাকে বলা হয় অষ্টক নিয়ম। তাহলে এখানে কিন্তু অষ্টক নিয়ম ঠিক আছে। আবার দেখো আমি যদি বলি 2-এর নিয়মে আমি বলেছিলাম সর্বশেষ স্তরে 2টি করে ইলেকট্রন থাকবে, সেক্ষেত্রেও কিন্তু ঠিক আছে। দেখো 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। তাহলে এটা যেমন অষ্টক নিয়ম পালন করেছে, এটা কিন্তু 2-এর নিয়মও পালন করেছে। এখন কিছু কিছু মৌলের ক্ষেত্রে অষ্টক নিয়মের কিছু সমস্যা হয়। আমরা দেখো অন্য একটা যৌগ যদি চিন্তা করি, যেমন ধরো বোরন টাইফ্লোরাইড, এটার ক্ষেত্রে আমরা যদি আঁকতে চাই তাহলে দেখো বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, তাহলে প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে কয়টি থাকবে, 3টি। এখন এই 3টি কোনোটাকে যুগ্মভাবে থাকবে না, কারণ হচ্ছে বোরনের যোজনী হচ্ছে 3, অর্থাৎ তার সর্বশেষ স্তরে 3টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা যদি 3টা অযুগ্ম ইলেকট্রন দিতে চাই, 1টি, 2টি, 3টি, এখন এই 3টি অযুগ্ম ইলেকট্রন ফ্লোরিনের সাথে যুক্ত হবে। তখন ফ্লোরিনের আমরা জানি এটা যদি ফ্লোরিনের নিউক্লিয়াস হয়, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে কয়টি থাকবে, 7টি, কারণ হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা তো 7, তাহলে এখানে 2টি রয়েছে, আরও 7টি আসবে। তাহলে আমরা দিয়ে দিই, আরও দ্বিতীয় স্তরে আসবে 7টি, 2টি, 4টি, 6টি, 7টি। আবার এখানকার যদি যুক্ত করি নিউক্লিয়াস, দ্বিতীয় স্তরে থাকবে 2টি,
তৃতীয় স্তরে থাকবে কয়টি? 7টি। 2টি, 4টি, 6টি, 7টি। আবার এখানে এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম স্তরে থাকবে 2টি, দ্বিতীয় স্তরে থাকবে কয়টি? 7টি। তাহলে 2, 4, 6, 7। দেখো এখানে বোরনের ক্ষেত্রে এর সর্বশেষ স্তরে 2টি অর্থাৎ 6টি ইলেকট্রন রয়েছে। এখানে কিন্তু অষ্টক নিয়মটা পালিত হয়নি, এখানে 8টি হওয়ার কথা, কিন্তু হয়েছে 6টি। অথচ ফ্লোরিনের ক্ষেত্রে 2, 4, 6, 8 এটা ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে 6টি রয়েছে, অর্থাৎ 2টি ইলেকট্রন ঘাটতি রয়েছে। এটাকে বলা হয় অষ্টকের সংকোচন। এখন এখানেও অষ্টক নিয়ম পালিত হয়নি, কিন্তু 2 এর নিয়ম কিন্তু ঠিকই পালিত হয়েছে। দেখো 2টি, তাহলে 2টি ঠিক আছে, কিন্তু আমাদের সর্বশেষ স্তরে অষ্টক নিয়ম পালন করতে হলে যে 8টি ইলেকট্রনের প্রয়োজন, সেই 8টি ইলেকট্রন এখানে নেই। তাহলে এখানে হয়েছে অষ্টকের সংকোচন। অনুরূপভাবে অষ্টকের সম্প্রসারণও হয়। যেমন ধরো আমরা যদি ফসফরাস ক্লোরাইডের ক্ষেত্রে দেখি, ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে দেখি, ফসফরাস পেন্টাক্লোরাইডে দেখো 5টা ইলেকট্রন যুক্ত হবে। আমি ডায়াগ্রামটা আঁকালাম না, এমনি দেখাচ্ছি। তাহলে 5টি ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ 5টি অযুগ্ম ইলেকট্রন থাকবে। এখানে ফসফরাসের যোজনী 5, তারপর 5টি অযুগ্ম ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেই 1টি অযুগ্ম ইলেকট্রন, 2টি অযুগ্ম ইলেকট্রন, 3টি, 4টি, 5টি। দেখো 5টি অযুগ্ম ইলেকট্রন ফসফরাসের। আর ক্লোরিনের তো সব একটি হয়, তাহলে ক্লোরিনের একটি, অর্থাৎ এখানে ক্লোরিন যুক্ত হলো ক্লোরিন। এখন দেখো এটা সর্বশেষ স্তরে কয়টি ইলেকট্রন আছে? দেখো 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া। দেখো 5 জোড়া, অর্থাৎ 10টি ইলেকট্রন রয়েছে, কিন্তু হওয়ার কথা তো 8টি। অষ্টক নিয়ম যদি মানতে চায়, তাহলে এখানে ইলেকট্রন রয়েছে 10টি, অর্থাৎ এখানে কিন্তু অষ্টকের সম্প্রসারণ হয়েছে। কিন্তু 2 এর নিয়ম কিন্তু ঠিকই মেনেছে। দেখো 2টি। তাহলে আমরা কিন্তু এটা বলতেই পারি যে অষ্টক নিয়মের চেয়ে 2 এর নিয়ম অধিকতর উপযোগী ও আধুনিক। কারণ অষ্টক নিয়ম কোনো জায়গায় নাও মানতে পারে, কিন্তু 2 এর নিয়ম যৌগ গঠনকালে সব জায়গায়ই মানে। তাহলে আমাদের অষ্টক নিয়ম অবশ্যই পুরনো এবং 2 এর নিয়ম অবশ্যই অনেক আধুনিক। আজকে এ পর্যন্তই। আগামী দিন বন্ধন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো।